এখানেও আপনাকে ক্লকওয়াইজ হাঁটতে হবে, তাহলে আপনার যে পাপ আছে সেটা মুছে যাবে। বাদরের কিন্তু উৎপাত আছে, সুতরাং নিজের মোবাইল, ক্যামেরা, চশমা বা অন্যান্য যে জিনিস হাতে থাকবে সেগুলো একটু সামলে, যে এই টাকায় পুজো করাবো, 700 টাকায় পুজো করাবো, 1200 টাকায় পুজো করাবো, সেগুলো করবেন না। আপনাদের সবাইকে স্বাগত জানাই নেপালের অন্তিম পর্ব, অষ্টম পর্বে। এই পর্বে আপনারা দেখতে পারবেন কাঠমান্ডুর লোকাল সাইট সিন। কাঠমান্ডুতে গিয়ে কি কি দেখার আছে এই পর্ব থেকে আপনারা জানতে পারবেন। তাই চলুন দেরি না করে যাত্রা শুরু করা যাক। এখন বাজে 1:45 আর আমরা বেরিয়ে যাচ্ছি কাঠমান্ডুর লোকাল সাইট সিনের জন্য। আজকে এত দেরি করে বেরোনোর মেন কারণটা হচ্ছে পশুপতিনাথ দর্শন এবং পুজো দেওয়া। মেনলি পুজো আজকে যেহেতু সোমবার ছিল, সেই কারণে পুজো দিতে প্রচুর লাইন ছিল। যেহেতু আজকে বাবার বার, সেই কারণে প্রচুর লাইন ছিল। আমরা 1313 টাকা দিয়ে পার্চি কেটে, একটা সরকারি পার্চি হয়, আপনাকে এখানে এখন আসবেন, অনেকে বলে দেবে যে এই টাকায় পুজো করাবো, 700 টাকায় পুজো করাবো, 1200 টাকায় পুজো করাবো, সেইগুলো করবেন না। নেপালের SBI আছে মন্দিরের ঠিক সামনে, সেখানে পার্চি পাওয়া যায়, সেই পার্চি কেটে তবেই করবেন। তা না হলে কিন্তু ঠকার একটা সম্ভাবনা থাকে। আগের থেকে পার্চি কেটে রাখা যায়, তো আপনি পার্চিটা কেটে রাখলে পরের দিন আপনার পার্চির জন্য লাইন বা পার্চি শেষ হয়ে যায় অনেক সময়, সেই প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না। এখন আমরা যাচ্ছি সাইট সিনের জন্য, দেখি কি কি সাইট সিন দেখা যায় আজকে। আমরা চলে এসেছি বৌদ্ধ স্তূপার সামনে। এর আগে যে শান্তি স্তূপা দেখিয়েছিলাম সেম নিয়ম, এখানেও আপনাকে ক্লকওয়াইজ হাঁটতে হবে, তাহলে আপনার যে পাপ আছে সেটা মুছে যাবে। আর এখানে প্রচুর হোটেল, প্রচুর ক্যাফে আছে, অসাধারণ জায়গাটা। নেপালে আর কাঠমান্ডুতে এলে অবশ্যই এখানে আসবেন। এখন আমি হাঁটছি, ক্লকওয়াইজ হাঁটছি, আর এখানে প্রচুর দোকান, প্রচুর কিছু দেখার আছে। পছন্দ হচ্ছে অনেক কিছুই, কিন্তু কেনার সামর্থ্য নেই। বৌদ্ধ স্তূপা দেখা কমপ্লিট, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্পটের দিকে। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্ট, বুধা নীলকণ্ঠ মন্দিরে। আমরা এখন চলে এসেছি স্বয়ম্ভুনাথ টেম্পলের সামনে। স্বয়ম্ভুনাথ টেম্পল এবার যাবো ভেতরে, চলুন আমার সাথে। এখানে কিছু সিঁড়ি আছে,
উঁচুতে আছে, একটু বয়স্ক লোক আর যাদের কোমরে বা পায়ে ব্যথা তারা একটু দেখে যাবেন ওঠার আগে। এখানে কিন্তু প্রচুর সিঁড়ি আছে, যেটা আগেই বলছিলাম 90টা মতন সিঁড়ি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো ওইটা একটু ভেবেচিন্তে আসবেন। এখানে টিকিট নিলে হচ্ছে 50 টাকা, নেপালি টাকায় আর কি 50 টাকা টিকিটের দাম নিল, আমাদের ইন্ডিয়ানে 35 টাকা মতন। আমি যাচ্ছি ওপরে, চলুন আপনাদের রাস্তাটাও দেখাবো। সত্যি কথা বলতে হাঁপিয়ে গেছি এখন, এখনো সিঁড়ি আছে সামনে, বাকি যা দেখতে পাচ্ছি। আসলে কদিন যা হেক্টিক শিডিউল গেছে তাতে এটা স্বাভাবিক, কিন্তু এসেছি যখন তখন তো দেখেই ছাড়বো। অবশেষে চলে এসেছি ওপরে। এখানে অসাধারণ লাগছে, এত কষ্ট করে ওপরে ওঠাটা সার্থক হয়েছে। আর এখান থেকে কাঠমান্ডু শহরের একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায়, সবই দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এবারে কাঠমান্ডুর অসাধারণ প্যানোরামিক ভিউটা দেখুন। এবার নিচে নামছি আবার সেই সিঁড়ি ভেঙেই। আর এখানে প্রচন্ড, আপনারা ভিডিওতে দেখেছেন, বাদরের কিন্তু উৎপাত আছে। সুতরাং নিজের মোবাইল, ক্যামেরা, চশমা বা অন্যান্য যে জিনিস হাতে থাকবে সেগুলো একটু সামলে। ডান দিকে দেখো কাঠমান্ডু স্টেডিয়াম। ওই বেঙ্গলের গ্যালারি, এটা মোহাম্মদ মোহনবাগানের গ্যালারি। গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু। এখন আমরা কাঠমান্ডুতে আছি, এখন বাজে হচ্ছে ইন্ডিয়ান টাইমে 7:40। আর একটু পরে আমরা কাঠমান্ডু থেকে বেরিয়ে যাব আজকে বীরগঞ্জের উদ্দেশ্যে। কাল সকাল 10টায় রক্সল থেকে ট্রেন আছে, ট্রেনে করে হাওড়া, দেন বাড়ি।
এখন এসে উপস্থিত হয়েছি আমাদের বীরগঞ্জের হোটেলে। আর এখন বাজে 9টা 07, প্রায় 12 ঘন্টা জার্নি করেছি। তো বীরগঞ্জের হোটেলের ঘরটা কেমন একবার আপনাদের দেখিয়ে দিই। একটা অ্যাভারেজ ঘর মোটামুটি, বাথরুমের আলোতে একটু প্রবলেম হচ্ছে, তো একবার দেখে নিন কেমন ঘর। এইখানে শুধু আমরা আজকে নাইটটাই স্টে করব, তার কারণ কালকে সকাল 10টার সময় আমাদের ট্রেন আছে। সুতরাং কাল আমাদের 5টা নাগাদ হোটেল ছেড়ে বেরিয়ে যেতে হবে, তার কারণ এখানে চেকিংয়ের অনেক প্রসেস থাকে বর্ডার এরিয়ায়। তো কালকে মানে এই হোটেলটা জাস্ট একটা নাইট স্টে, যেহেতু সকাল 10টায় ট্রেন, ডাইরেক্ট এসে ধরা অসম্ভব, সেই কারণে একবার দেখিয়ে দিই আপনাদের ঘরটা। তাও ঢুকেই একটা বেড আছে, বেডটা যথেষ্ট বড়, মানে 3 জন শোয়ার জন্য যথেষ্ট। পাশে একটা টেবিল আছে যেখানে আমার ব্যাগ রেখেছি, আর এই পাশেও একটা টেবিল আছে। দুটো টেবিলের সামনেই হচ্ছে চার্জিং পয়েন্ট আছে, এটা একটা ভালো দিক। আর এইদিকে এতই জায়গা কম, আমি সামনে গিয়ে দেখাতে পারছি না। এইদিকে টিভি আছে, তার পাশে আয়না আছে, এইদিকে ওয়ার্ড্রপ আছে, আর এই দিকে হচ্ছে বাথরুম। বাথরুমে একটা বেসিন আছে, একটা খুবই অপরিষ্কার কমোড আছে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের দিওয়ালির লাইট, আর গিজার আছে। আর বাদ বাকি হোটেলগুলো সেন্ট্রালাইজ গিজার ছিল, এখানে পার রুমে যেরকম বাথরুমে থাকে ওরকম গিজার আছে। আর বাথরুমের এখানে একটা আয়নাও আছে। তো মোটামুটি এই হচ্ছে ঘরের চিত্র। দেখা হবে কাল সকালে আবার। এইখানে জাস্ট এই পুরো জার্নিটাতে কাঠমান্ডু থেকে বীরগঞ্জ বা বীরগঞ্জ থেকে যে আমরা যাবো, এখানে কিছু দেখার নেই, এখানে কোনো স্পট নেই, এখানে মানে রাস্তারও বিশাল কিছু সৌন্দর্য নেই, কিন্তু রাস্তাটা বেশ ভালো। কিছুটা রাস্তা খারাপ পেয়েছি, খুবই খারাপ ওইখানটা, কিন্তু সেটা খুব সামান্য। নেপালের প্রত্যেকটা জার্নি প্রায় বড়, সেই কথা কিন্তু মাথায় রেখে তবেই নেপালে আসবেন। আর এখন নেপালের রাস্তার অবস্থাও খুব খারাপ। এই রাস্তার এটা ছাড়া বলছি, বাদ বাকি যেখানে গেছি সব জায়গায় রাস্তার অবস্থা খুব খারাপ। তো এই জিনিসগুলো মাথায় রেখে তবেই কিন্তু নেপাল প্ল্যানিং করবেন, নাহলে কিন্তু এসে প্রবলেম হতে পারে। আমরা এখন চলে এসেছি রক্সল স্টেশনে, আর ট্রেন হচ্ছে আমাদের 10টার সময়। এখনো হাতে বেশ খানিকটা টাইম আছে, এখন বাজে হচ্ছে 7টা 40, 2 ঘন্টা 20 মিনিট মতন হাতে সময় আছে। আর আমরা চলে এসেছি আগে, তার কারণ হচ্ছে বর্ডারে অনেক সময় চেকিংয়ের সময় লাগে, সেই কারণে আমরা আগে চলে এসেছি। কিন্তু আমাদের চেকিংয়ের সময় লাগেনি, লাইন ছিল না, তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমরা রেস্ট রুমে বসে একটু টাইম কাটাবো, দেন ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিলে আমরা ট্রেনে উঠে পড়ব। এই ভিডিও এখানেই শেষ, সাথে সাথে নেপালের সিরিজও এখানে শেষ। যারা আগের ভিডিওগুলো দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকছে, অবশ্যই গিয়ে দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যাদের সাথে নেপাল বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন তাদের সাথে শেয়ার করবেন। আর এরপরে আসছে আমাদের দার্জিলিং সিরিজ, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।